আলোকধারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন। আজকের আমরা ক্লাস 9-এর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। যারা আগে স্কুলে ভিডিওগুলি দেখনি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওগুলি দেখে নাও। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফ্রান্সের ক্যাপিটেশন ছিল লবণ কর, জমির উপর ধার্য কর, ধর্মীয় কর, উৎপাদন কর। অর্থাৎ এর মধ্যে উৎপাদন করটাই হবে কারেক্ট উত্তর। কেননা এই যে ফ্রান্সের ক্যাপিটেশন উৎপাদন কর আর ধর্মীয় কর হচ্ছে টাইপ। এবারে আমরা সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। ফ্রান্সে ক্যাপিটেশন ছিল, অর্থাৎ এখানে 4টে অপশান দেওয়া আছে। আমরা যদি প্রথম অপশানটা দেখি, লবণ কর, অর্থাৎ গ্যাবেলা হচ্ছে লবণ কর, জমির উপর ধার্য কর, ধর্মীয় কর আর উৎপাদন কর। ধর্মীয় কর মানে তীর্থকর, এর উপরে এই ক্যাপিটেশন পড়ে না। উৎপাদন কর অর্থাৎ আয়ের উপর ধার্য করা যে কর তাকে বলা হয় উৎপাদন কর। সেই জন্য এখানে বলেছে ক্যাপিটেশন, সেই জন্য উত্তরটা হবে উৎপাদন কর। রোবসপিয়ার ছিলেন, রোবসপিয়ার কে ছিলেন? রোবসপিয়ার ছিলেন কেবলমাত্র জ্যাকোবিন, সাকুলিয়ত, জিরোন্ডিন বা রাজতন্ত্রী। অর্থাৎ জ্যাকোবিন দলের নেতা ছিলেন রোবসপিয়ার, আর সাকুলিয়ত হচ্ছে নিম্ন শ্রেণী মানুষ থাকে, জিরোন্ডি দলের ব্রেসেট, রাজতান্ত্রিক এইগুলোর মধ্যে কোনোটাই নয়। অর্থাৎ জ্যাকোবিন দলের নেতা হচ্ছে রোবসপিয়ার। জ্যাকোবিন দলের সদস্য ছিলেন, অর্থাৎ জ্যাকোবিন দলের সদস্য কে ছিলেন? রাজা রামমোহন। উত্তরটা হবে না, কেন রাজা রামমোহন রায় 1830 খ্রিস্টাব্দে অর্থাৎ জুলাই বিপ্লবের সময় তিনি সমর্থন করেছিলেন, কিন্তু জ্যাকোবিন দলের সদস্য তিনি ছিলেন না। কিন্তু টিপু সুলতান এই জ্যাকোবিন দলের সদস্য ছিলেন। কিন্তু মীর কাসিম বা সিরাজদৌল্লা এগুলি সবই ছিল বাংলার নবাব, সেই জন্য জ্যাকোবিন দলের সদস্যের উত্তরটা হবে টিপু সুলতান। সিজালপাইন প্রজাতন্ত্র ছিল, অর্থাৎ সিজালপাইন প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত? মূলত ফ্রান্সে নয়, ইংল্যান্ডেও নয়, রাশিয়াতে নয়। সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কেবলমাত্র ইটালিতে। সিজালপাইন প্রজাতন্ত্র নেপোলিয়ন বোনাপার্ট তিনি সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মহাদেশীয় অবরোধের পাল্টা ছিল, তাহলে মহাদেশীয় অবরোধ 1906 খ্রিস্টাব্দে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি হয়। এই জারিতে কী করা হয়েছিল? মিলান ডিগ্রি, বার্লিন ডিগ্রি, ফন্টেনব্লো ডিগ্রি, বন্ধ হয়েছে ফন্টেনব্লো ডিগ্রি জারি করা হয়। ছবি হয়নি? আচ্ছা, ফন্টেনব্লো ডিগ্রি জারি করা হয়। তবে এখানের মধ্যে পাল্টা তখন ইংল্যান্ড পাল্টা আবার কী করলো? এই 3টে ডিগ্রির উপর ভিত্তি করে তিনি অর্ডার ইন কাউন্সিল জারি করলেন। ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র? যে 1830, 1848, 1852, 1870। যেহেতু 1830 জুলাই বিপ্লব আর ফেব্রুয়ারি বিপ্লব হচ্ছে 1848, সেই জন্য ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। শিল্প বিপ্লবের ফলে তৈরি হওয়া শ্রেণী দুটি কী ছিল? শিল্প বিপ্লব মূলত ইংল্যান্ডে হয়েছিল। এই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব তারাই তৈরি করেছিল যারা পুঁজিবাদী শ্রেণী। ফলে শিল্প বিপ্লবের ফলে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর উদ্ভব মূলত হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কাকে বলা হয়? লন্ডনকে নয়, ভারতকে, চীনকে, আফ্রিকাকে। অর্থাৎ ভারতকে বলা হয় ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, কারণ ইংল্যান্ড তার ভারত থেকে অধিক পরিমাণে কাঁচামাল উৎপাদন করেছিল যা বস্ত্রশিল্পের জন্য প্রয়োজন। ফলে ইংল্যান্ডই ভারতকে বলেছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। রাশিয়ার ভূমিদাসদের মুক্তির আইন জারি করেছিলেন, অর্থাৎ রাশিয়ার প্রথম জার ছিলেন প্রথম নিকোলাস, তার ছেলে ছিল দ্বিতীয় আলেকজান্ডার।
অর্থাৎ এখানে অপশনের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার যেহেতু রয়েছে, অর্থাৎ আমরা উত্তরটা নেব দ্বিতীয় আলেকজান্ডার। কেন? তিনি সিংহাসনে বসার পর লক্ষ্য করেছিলেন বেশিরভাগ প্রায় 6 কোটি মানুষের মধ্যে 5 কোটি মানুষ ছিল ভূমিদাস। ফলে এই 5 কোটি মানুষকে উচ্ছেদ করে তিনি একটি রাশিয়ার রাজতন্ত্র প্রতিষ্ঠা করার পক্ষে তিনি ছিলেন, যে কারণে তিনি কেবলমাত্র রাশিয়াতে ভূমিদাস প্রথা আইন জারি করেছিলেন। দ্বিতীয় আলেকজান্ডার। প্যারিস সম্মেলনে মোট চুক্তি হয়েছিল, অর্থাৎ প্যারিসের শান্তি সম্মেলন। এই শান্তি সম্মেলন 1919-এ শুরু হয়। ফলে প্যারিসের শান্তি সম্মেলনে মূলত 5টি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তার মধ্যে প্রথম সন্ধি ছিল ভার্সাই সন্ধি। জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, অর্থাৎ জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? যেহেতু জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক শহরে। কেন? জেনেভা শহরে নয়, সেটা জাতিসংঘের জেনেভা শহর, কিন্তু জাতিপুঞ্জের হচ্ছে নিউ ইয়র্ক শহরে। কিন্তু হেগ আর লন্ডন উত্তরটা হচ্ছে না, কিন্তু নিউ ইয়র্ক শহর হচ্ছে কারেক্ট উত্তর। ভেটো শব্দের অর্থ কী? ভেটো শব্দের অর্থ হচ্ছে প্রস্তাব দিতে বাধা দেওয়া, অর্থাৎ ভেটোতে কেবলমাত্র ভোটের অধিকার থাকতো, প্রত্যেকটা নাগরিক তার ভোট প্রদান করতে পারত। সেই জন্য প্রস্তাব দিতে বাধা দেওয়াই হচ্ছে ভেটোর শব্দের অর্থ। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। কেন? রাশিয়ার রাইসট্যাগ নয়, আর রাইসস্টেট নয়, এবং স্টেট জেনারেলও নয়। উত্তরটা হবে ডুমাই হচ্ছে রাশিয়ার পার্লামেন্টের নাম। দাস ক্যাপিটাল লিখেছিলেন, এই দাস ক্যাপিটাল লিখেছিলেন সাসিমো, রবার্ট ওয়েন, শার্ল ফোরিয়েস, কার্ল মার্কস। উত্তরটা দাস ক্যাপিটাল গ্রন্থটি লিখেছিলেন কার্ল মার্কস। তিনি এই গ্রন্থটি দাস ক্যাপিটাল গ্রন্থ লিখেছিলেন। তিনি সমাজতন্ত্রের বাইবেল বলা হয় এই দাস ক্যাপিটাল গ্রন্থকে। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ ব্যাংক অফ ফ্রান্স নেপোলিয়ন বোনাপার্ট ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। অর্থাৎ 1899 খ্রিস্টাব্দে তিনি কনসাল পদে নিযুক্ত হওয়ার পরে তিনি সেখানে কী করলেন? প্রথমে তিনি সংস্করণের একটি ব্রতী হলেন। সেই সময় তিনি ফ্রান্সে ব্যাংক অফ ফ্রান্স 1800 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই নেপোলিয়ন বোনাপার্ট। কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে তুলেছিলেন, অর্থাৎ জার্মানি প্রায় 300টি রাজ্য ছিল। এই 300টি রাজ্য ভেঙে তিনি 39টি রাজ্য গঠন করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। ফলে কনফেডারেশন অফ দ্য রাইন তিনি জার্মানিতে গড়ে তুলেছিলেন 1806 খ্রিস্টাব্দে। ইউরোপে বিপ্লবের বছর বলা হয়, অর্থাৎ ইউরোপের বিপ্লবের বছর বলতে আমরা এখানে ফেব্রুয়ারি বিপ্লবকে জানি। 1830-এ জুলাই বিপ্লব, জুলাই বিপ্লবের 1 বছর পর 1848-এর প্রায় সময়কালে হয়েছিল কেবলমাত্র ফেব্রুয়ারি বিপ্লব। অর্থাৎ এই বিপ্লবকে অনেক ঐতিহাসিক বলেছেন বিপ্লবের বছর বলেছেন। ভিয়েনা সম্মেলনে যোগ দেননি, অর্থাৎ ভিয়েনা সম্মেলনে কে যোগদান করেননি? অর্থাৎ এখানে তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম, তিনি রাশিয়া থেকে নেতৃত্ব দিয়েছিলেন, অস্ট্রিয়া থেকে মেটার্নিক, আর টেরিলিং ইংল্যান্ড থেকে টলেলিং। কিন্তু লুই ব্লাঙ্কি একজন ঐতিহাসিক, সেই কারণে তিনি যোগদান করেননি ভিয়েনা সম্মেলনে। ইয়াং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ ইয়াং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন মাৎসিনি। অর্থাৎ ইটালির ঐক্য আন্দোলনের জনক বলা হয় মাৎসিনিকে। মাৎসিনির পরে গ্যারিবল্ডি, তারপরে হচ্ছে কাউন্ট কাবুর, অর্থাৎ কাউন্ট কাবুর, তারপরে গ্যারিবল্ডি। মাৎসিনির শীর্ষ ছিল গ্যারিবল্ডি, কিন্তু এখানে বলেছে ইয়াং ইটালি। মাৎসিনি প্রথম কার্বোনারি দল গড়ে তুলেছিলেন, সেটাকে ভেঙে দিয়ে তিনি 1832 খ্রিস্টাব্দে তিনি ইয়াং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন মাৎসিনি। 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন, অর্থাৎ তিনি ফরাসি সম্রাট 1804-এ ছিলেন কে? নেপোলিয়ন বোনাপার্ট। অর্থাৎ তিনি ওই সময় কনফেডারেশন অফ দ্য রাইন, এমনকি যে ফ্রান্সে কেবলমাত্র ব্যাংক অফ ফ্রান্স গড়ে তুলেছিলেন। এই সময় তাকে ফরাসির সম্রাট ঘোষণা করা হয় 1804 খ্রিস্টাব্দে। এরপরে বিভাগ খ, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অত্যন্ত একটি প্রশ্নের উত্তর দিতে একটি করে
অত্যন্ত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে উপবিভাগ এ একটি বাক্যের উত্তর বলেছে, অর্থাৎ এক কথায় উত্তর লিখতে হয়, আমি বিপ্লবকে ধ্বংস করেছি। কার উক্তি? অর্থাৎ উত্তরটা হবে নেপোলিয়ন। নেপোলিয়ন কেন ফ্রান্সের জনগণদের তিনি 3টি প্রতিশ্রুতি দিয়েছিলেন: সাম্য, মৈত্র এবং স্বাধীনতা। এই 3টি আদর্শগুলির মধ্যে তিনি স্বাধীনতাকে পরিত্যাগ করে সাম্য, মৈত্রকে নিয়ে তিনি একের পর এক রাজ্য জয় করেছিলেন। সেই জন্য ফ্রান্সের জনগণরা তাকে বলেছে, আমি বিপ্লবের ধ্বংসকারী। সেই জন্য নেপোলিয়ন বাধ্য হয়ে তিনি বলেছেন, আমি বিপ্লবকে ধ্বংস করেছি। ভিয়েনা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? অর্থাৎ ভিয়েনা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? যে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে এই ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলেন। এই ভিয়েনা সম্মেলনের মধ্যবর্তী বলা হয় মেটারনিখকে। যার উপাধি সর্বপ্রথম কে গ্রহণ করেছিলেন? অর্থাৎ যার উপাধি প্রথম গ্রহণ করেছিলেন চতুর্থ আইভান। তিনি প্রথম যার উপাধি গ্রহণ করলেন, তারপরে যার শাসন প্রতিষ্ঠিত শুরু হয়। ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়? এখানে একটি জায়গার নাম বলা হয়েছে, কোনো ব্যক্তির নাম নয়। অর্থাৎ ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। তুরস্ক, এখানে উৎপাদন ব্যবস্থা, সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা ছিল ভিন্ন প্রকৃতি। সেই জন্য সেখানকার মানুষরা ওই তুরস্ক ছেড়ে দিয়ে অন্যান্য দেশে আশ্রয় এবং কৃষিকার্যের সঙ্গে যুক্ত ছিলেন। সেই জন্য ইউরোপের বেশিরভাগ মানুষ ছিল না, রুগ্ন প্রকৃতির ছিল। সেই জন্য বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। উপবিভাগ বি, সত্য বা মিথ্যা নির্ণয় করো। যেমন প্রথম প্রশ্নটা রয়েছে, কনসার্ট অফ ইউরোপ গড়ে উঠেছিল 1815 খ্রিস্টাব্দে। অর্থাৎ উত্তরটা এখানে সত্য হবে। সত্য কেন সত্য? কনসার্ট অফ ইউরোপ 1815 খ্রিস্টাব্দে মূলত গড়ে তুলেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। সেই জন্য এই কনসার্ট অফ ইউরোপ উত্তরটা হবে সত্য। সেফটি ল্যাম্প আবিষ্কার করেন জন কে? উত্তরটা হবে মিথ্যা। কেন এখানে মিথ্যা? যে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি। জনকে উড়ন্ত মাকু জনকে আবিষ্কার করেছিল। সেই জন্য সেফটি ল্যাম্পের উত্তরে জনকে আছে, উত্তরটা এখানে মিথ্যা হবে। এপ্রিল থিসিস ঘোষণা করেন টেটস্কি। অর্থাৎ টেটস্কির কাজ হচ্ছে লাল কর্তা বাহিনী তিনি গঠন করেছিলেন। কিন্তু এপ্রিল থিসিস এনইপি এটি গঠন করেননি। এপ্রিল থিসিস গঠন করেছিলেন মূলত লেনিন, অর্থাৎ রুশ বিপ্লবের জনক বলা হয়। যেহেতু টেটস্কি আছে, উত্তরটা এখানে মিথ্যা হবে। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য হলো 15টি দেশ। এই উত্তরটা এখানে হবে মিথ্যা। কেন মিথ্যা? জাতিপুঞ্জের স্থায়ী সদস্য সংখ্যা ছিল 5টি আর অস্থায়ী ছিল 6টি। সেই জন্য যেহেতু এখানে 15টি বলেছে, উত্তরটা এখানে হবে মিথ্যা। উপবিভাগ সি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। প্রথমে হচ্ছে ক স্তম্ভ, দ্বিতীয় হচ্ছে খ স্তম্ভ। অর্থাৎ প্রথম স্তম্ভের সঙ্গে দ্বিতীয় স্তম্ভের উত্তর রয়েছে কিন্তু এলোমেলো, তোমাকে সঠিকটা নির্বাচন করতে হবে। যেমন আমরা সহজ হিসাবে যেটা আমরা আগে জানবো সেটাই উত্তর আগে করে নেব। যেমন কার্বোনারি কি আমরা ইতিপূর্বে বলেছিলাম যে কার্বোনারি দল গঠন করেছিলেন মাতসিনি। সেই জন্য কার্বোনারি কেবলমাত্র হচ্ছে এক ধরনের একটি গুপ্ত সমিতি। অর্থাৎ কোথাকার গুপ্ত সমিতি? এটা কেবলমাত্র ইটালির গুপ্ত সমিতি হচ্ছে কার্বোনারি। কমিউনিস্ট ম্যানিফেস্ট আমরা এর আগে বলেছিলাম দাস ক্যাপিটাল গ্রন্থটি কার্লমার্ক্সের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কমিউনিস্ট ম্যানিফেস্ট। এটি প্রতিষ্ঠা করেছিলেন কার্লমার্ক্স 1848 খ্রিস্টাব্দে মূলত এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবারে প্রশ্ন আছে জন হে
তাহলে দুটো পড়ে আছে বিসমার্ক আর উন্মুক্ততার নীতি। জন হে গঠন করেছিলেন মুক্তদ্বার নীতি এবং উন্মুক্তদ্বার নীতিও গ্রহণ করেছিলেন জন হে। 3 সম্রাটের চুক্তি, অর্থাৎ 3টি সম্রাট, কোন কোন সম্রাট? একটা উত্তর হবে বিসমার্ক রয়েছে, ইউলিয়ান রয়েছে, আর একটা রয়েছে ফ্রেডারিক উইলসন। এই 3 জন, অর্থাৎ রয়েছে রাশিয়া আর জার্মানি, এই 3টি সম্রাটকে বলা হয় যে কেবলমাত্র 3 সম্রাটের চুক্তি। পরে উপবিভাগটি রয়েছে, দেখো, বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। যেমন ফরাসি বিপ্লবে দার্শনিকরা তার ভূমিকা নিয়েছিলেন। ফরাসি বিপ্লবে দার্শনিকরা কী ভূমিকা নিয়েছিলেন? সাকুলীয় ফরাসি দার্শনিকরা ফরাসি সমাজ, অর্থনীতি প্রভৃতির সমালোচনা করেছিলেন। দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন। দার্শনিকরা সাকুলীয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এখানে উত্তর আমরা প্রথমটাকে ব্যাখ্যা 1 আমরা ঠিক চিহ্ন করব। কেন? দার্শনিকরা কিন্তু সরাসরি বিপ্লবের সঙ্গে যুক্ত হয়নি, যেহেতু ফরাসি বিপ্লব সেই বিপ্লবের সঙ্গে যুক্ত হয়নি। আর দার্শনিকরা সাকলীয় অর্থাৎ ঘিঞ্চি পরিবেশের সঙ্গে তারা যুক্ত না হয়ে তারা কি করেছিলেন? সমাজের প্রতিটি মানুষের চোখ দর্পণ খুলে দিতে চেয়েছিলেন। তাই তারা কেবলমাত্র ফরাসিদের সমাজ এবং অর্থনীতি বিভিন্ন বিষয় তারা প্রতিটি মানুষকে বোঝাতে চেয়েছিলেন। এইভাবে তারা সমালোচনা করেছিলেন। বিবৃতি 2 নম্বর বিবৃতি, জাতীয় সভা সংবিধান সভার রূপান্তরিত হয়েছিল। তাহলে জাতীয় সভা থেকে সংবিধান সভায় রূপান্তরিত হয়েছিল কিভাবে? জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা গঠন করেন। জাতীয় সভার সদস্যরা সংবিধান রচনা করেছিলেন। জাতীয় সভা ভেঙে দিয়ে সংবিধান সভা গড়ে তোলা হয়। অর্থাৎ উত্তরটা হবে 3 নম্বরে, উত্তর হবে জাতীয় সভা ভেঙে দিয়ে সংবিধান সভা গড়ে তোলা হয়। অর্থাৎ বাস্তিল দুর্গের পতনের পর নতুন করে প্রতিটি নাগরিক তার সংবিধান রচনার একটি হাতিয়ার হয়ে উঠেছিল 1791 খ্রিস্টাব্দে। ফলে ওই সময় সংবিধান সভা মূলত গড়ে ওঠে, অর্থাৎ ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান সভা। বিবৃতি 3, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়েছে। ব্যাখ্যা 1 বলেছে ফরাসি অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক ও কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। 2 নম্বর বলেছে ফ্রান্সের পুরনো মুদ্রা জাদুঘর সংরক্ষণ করে রাখা হতো। 3 নম্বর বলেছে ফরাসি সম্রাটরা প্রায় অর্থমন্ত্রী বদল করতেন। এখানে দুটো উত্তরটাই, অর্থাৎ বি এবং সি, এই দুটো কিন্তু ভ্রান্ত অর্থনীতির জাদুঘরের মধ্যেই ছিল না। যেহেতু ঐতিহাসিক ভলতেয়ার, দার্শনিক ভলতেয়ার, তিনি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। কারণ হচ্ছে ফ্রান্সের বৈষম্যমূলক বিভিন্ন কর ছিল, যেমন ক্যাপিটেশন, তারপর রয়েছে লবণ কর, মদ কর, পদ কর, পেঁয়াজ কর, এই সমস্ত কর ছিল। এই করগুলি জালেই সমগ্র ফরাসিবাসীদের জর্জরিত করে তুলেছিল। সেই জন্য ঐতিহাসিক ভলতেয়ার তিনি একে ফ্রান্সকে অর্থনৈতিক দিক থেকে সামন্ততান্ত্রিক ও কর ব্যবস্থায় ছিল বৈষম্যমূলক, সেই জন্য তাকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলে উল্লেখ করেছেন। 4 নম্বর বিবৃতি রয়েছে নেপোলিয়ন রোমের পোপের সঙ্গে কনকর্ডাট চুক্তি স্বাক্ষর করেছিলেন। অর্থাৎ রোমের পোপ সঙ্গে কনকর্ডাট চুক্তি, কে? নেপোলিয়ন বোনাপার্ট। অর্থাৎ এই চুক্তিটা তার লক্ষ্য কী ছিল? যে ফ্রান্সের গির্জা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে এক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই জন্য নেপোলিয়ন পোপের সাম্রাজ্য দখল নিতে চেয়েছিল। নেপোলিয়ন ছিলেন ধর্মপ্রাণ ব্যক্তি। নেপোলিয়ন পোপের সঙ্গে বিবাদ মীমাংসা করতে চেয়েছিলেন। অর্থাৎ কনকর্ডাট চুক্তি মানে কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি। কনকর্ডাট চুক্তির অপর নাম হচ্ছে ধর্মমীমাংসা চুক্তি। সেই জন্য যেহেতু এখানে ধর্মমীমাংসার কথা বলা হয়েছে, সেই জন্য নেপোলিয়ন পোপের সঙ্গে বিরোধের মীমাংসা করতে তিনি চেয়েছিলেন। উত্তরটা হবে সি। এরপরে যে উত্তরগুলো প্রশ্নগুলো আছে, অর্থাৎ 2 নম্বর বা 4 নম্বর বা 8 নম্বরে, এই প্রশ্নগুলোর উত্তর কারুর যদি প্রয়োজন হয় তাহলে আমরা
যদি পিডিএফের মাধ্যমে আমরা যে যে এরপরে 2 নম্বর 4 নম্বর এবং 8 নম্বরের যে প্রশ্নগুলি আছে, যেহেতু বড় প্রশ্ন, যদি কারোর প্রয়োজন হয় তারা কমেন্ট করে জানাবে এবং আমরা তার উত্তরটি পরে ভিডিও করে আমরা পাঠাবো। এবং প্রত্যেকটি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রতিটি ইতিহাসে থেকে সাজেশন দেওয়া হবে, যা স্কুলে প্রশ্নের ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য এবং 100% শিওর।